ময়মনসিংহ সীমান্ত থেকে জনতার হাতে আটক মোজাম্মেল বাবু ও শ্যাম দত্ত। রাজধানীর আদাবর থেকে গ্রেপ্তার রাজশাহীর সাবেক এমপি এনামুল। ময়মনসিংহের বিএনপি নেতা কামরুজ্জামান লেবুর বিরুদ্ধে নির্যাতন ও দখলবাজির অভিযোগ। সর্বস্ব হারিয়ে অনেকেই ঘুরছেন পথে পথে। মঙ্গলবার বিকেল থেকে কমবে বৃষ্টিপাত, জানালো আবহাওয়া বিভাগ। টানা ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, চরম বিপাকে সাধারণ মানুষ। চোখ হারানোর যন্ত্রণা আর ক্ষত নিয়ে দিন পার করছেন স্বৈরাচার পতন আন্দোলনে আহতরা। জীবনের আলো ফেরাতে পাশে চান অন্তর্বর্তী সরকারকে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যশনে জুলুস, আলোচনা সভা সহ নানা আয়োজন। বিশ্বনবীর আদর্শে জীবন ও রাষ্ট্র পরিচালনার আহ্বান। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্তকে আটক করেছে পুলিশ। সোমবার ভোর ৬টার দিকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়া কান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেট কার সহ ৪ জনকে আটক করে এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তাদের থানা হেফাজতে নেয়। তাদের ঢাকা পাঠানো হচ্ছে বলে জানায় পুলিশ। আটক অন্যরা হলেন ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান এবং প্রাইভেট কার চালক সেলিম। বন্ধুরাষ্ট্র ভারতের জন্য জয় বাংলা জয় হিন্দ কেন বলা যাবে না, এমন প্রশ্ন করা সাংবাদিক মোজাম্মেল বাবু বিভিন্ন সময়ে চাটুকারী বক্তব্য দিয়ে আলোচিত সমালোচিত ছিলেন ৭১ টিভির সিইও। সাবেক প্রধানমন্ত্রীর প্রতিটি প্রেস কনফারেন্সেও তেলবাজির শীর্ষে ছিলেন, দিতেন উস্কানিমূলক বক্তব্য। প্রভাব খাটিয়ে বাগিয়ে নিতেন হাজার কোটি টাকার টেন্ডার। নিজের ও স্ত্রীর নামে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ। ডক্টর ইউনূসকে বহির্বিশ্বের সমর্থনে হাসি ঠাট্টায় মেতে ওঠেন শেখ হাসিনা সহ এই সাংবাদিক নিজেও। আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। আমাদের বন্ধুদের জন্য সঙ্গে জয় বাংলা জয় হিন্দ বলতে পারবো না, আমি জানি না, আমি বললাম। এভাবেই বিভিন্ন সময়ে চাটুকারী বক্তব্য দিয়ে সমালোচিত ছিলেন ৭১ টিভির সিইও মোজাম্মেল বাবু। নেত্রী, আপনি আমাদেরকে দাওয়াত না দিলেও আমরা অনেকেই আপনার পেছনে পেছনে সেই সময়টায় ভারতে ছিলাম। সাবেক প্রধানমন্ত্রীর প্রতিটি প্রেস কনফারেন্সেও তেলবাজির শীর্ষে দেখা যায় এ মোজাম্মেল বাবুকে, দিতেন উস্কানিমূলক বক্তব্য। একদিকে আমরা আপনাকে নিয়ে খুশি, আবার মাঝে মাঝে একটু কষ্ট পাই। আপনি আস্তে আস্তে আন্তর্জাতিক নেত্রী হয়ে যাচ্ছেন, আপনাকে আমরা আর পাবো কিনা আমরা জানি না। বিশ্ব মাদার অফ হিউম্যানিটিতে পরিণত হয়েছেন। এতক্ষণ যার কথা শুনলেন তিনি ৭১ টিভির সিইও মোজাম্মেল বাবু। সাংবাদিক না হয়েও হয়েছিলেন এডিটর গিল্ডসের সভাপতি। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্যে আলোচনায় এসেছেন একের পর এক। মোজাম্মেল বাবু প্রভাব খাটিয়ে বাগিয়ে নিতেন হাজার কোটি টাকার টেন্ডার, এতেও চুপ থাকেননি তিনি। সাংবাদিকতার প্রভাবকে কাজে লাগিয়ে স্ত্রী অপরাজিতা হককে সংরক্ষিত নারী আসনের এমপি বানিয়েছেন পরপর ২ মেয়াদে। নিজের ও স্ত্রীর নামে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ। রাজুকে প্রভাব খাটিয়ে স্ত্রীর নামে পূর্বাচলের ১০ কাঠার প্লট ও নিজের নামে উত্তরায় ৬০ কাঠার প্লট বাগিয়ে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদকে ম্যানেজ করে অবৈধভাবে নিজের ভগ্নিপতিকে নিয়োগ দেন ডিপিডিসির এমডি হিসেবে। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান প্রথমে পরিচালক হিসেবে নিয়োগ পেলেও ১ বছরের মাথায় ব্যবস্থাপনা পরিচালকের পদ বাগিয়ে নেন তিনি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এক প্রধান প্রকৌশলীর কাছে চাঁদা চেয়ে না পাওয়ায় তার বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রচার করে দেন মোজাম্মেল বাবু। এখানেও শেষ নয় মোজাম্মেল বাবুর অপকর্মের ফিরিস্তি। বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা, ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক থেকে শুরু করে লাভজনক সব পদে নিজেকে সম্পৃক্ত করেন তিনি। স্বীকার করতেই হবে মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের ক্ষমতাকালে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও কথা বলতে দেখা যায় এ সাংবাদিককে। এই অর্থে আপনার একটু দায় আছে। ডক্টর ইউনূসকে বহির্বিশ্বের সমর্থনের হাসি ঠাট্টায় মজে ওঠেন শেখ হাসিনা সহ এ সাংবাদিক নিজেও। বলেন, ডক্টর ইউনূস নিজের সমর্থন চাইলে বহির্বিশ্ব থেকে মাত্র ৩টি SMS ও 2টি ইমেল পেয়েছিলেন তিনি। একই সংবাদ সম্মেলনে ভারতের দালালি করতেও দেখা যায় এ সাংবাদিককে। পানি নিয়ে যে কোনো চিন্তায় ভারতের মাধ্যমে সমাধানের কথা জানান তিনি। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।
ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজশাহী ৪ আসনের সাবেক এমপি এনামুল হক। রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র্যাব। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গেল ৫ অগাস্ট রাজশাহী বাগমারায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা ও আক্রমণের অভিযোগে রয়েছে রাজশাহী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। ছাত্র জনতার আন্দোলনে হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এই বিষয়ে আরো জানাতে সরাসরি আমরা যুক্ত হতে চাই সিএমএম কোর্টে। তারা নিঃস্বার্থ দেওয়া তারা ষড়যন্ত্র করবে, সেই জন্য শান্তি শৃঙ্খলা তারা বিঘ্নিত করবে। এজন্য তাদের জামিন তাদের নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হোক। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করেন। এই আসামিদেরকে প্রাথমিকভাবে তাদের রিমান্ড চাওয়া হয় নাই, তবে পরবর্তীতে তাদেরকে এই মামলায় এবং অন্যান্য মামলায় আরো জিজ্ঞাসাবাদ করার জন্য তারা অন্যান্য মামলায় আসামি আছে, তাদেরকে রিমান্ড চাওয়া হবে। আরেকজন আসামি আছে আপনাদের বলি, পুলিশ অফিসার যাত্রাবাড়ি একটা বলিনি, যাত্রাবাড়ির আপনারা জানেন যাত্রাবাড়িতে ২০/৭ তারিখে একজন ভিকটিম সে হলো ইমাম হাসান, ভিকটিম ইমাম হাসান একজন কলেজ ছাত্র নারায়ণগঞ্জের। আমরা পত্রপত্রিকা দেখেছেন তার গায়ে ৩০০টি বুলেটের দাগ পাওয়া গেছে। আপনি দেখেন এই মামলার যিনি এই গুলির সঙ্গে জড়িত এবং তার সাথে যারা জড়িত তাদের মধ্যে করা হয় এবং তারা শুধু গুলি করে তাকে হত্যা করে নাই, তাদের জিজ্ঞাসা, তাদের এই আন্দোলনের বিরুদ্ধে তাদের যে মানসিকতা এবং তাদের যে নিষ্ঠুরতা তা জনগণের সামনে দেখানোর জন্য এই ছেলের গায়ে ৩০০টির উপরে গুলি করা হয়েছে। সুরতাল রিপোর্টে আমরা দেখেছি যে ওর গায়ে ৩০০টি কালো ছিদ্র দাগ রয়েছে। এই নিষ্ঠুরতার জন্য তার বিরুদ্ধে কর্মকর্তা এধার নামী আসামি তার 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে এসআই সাদাত আলীর বিরুদ্ধে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। থ্যাংক ইউ। দর্শক, আমরা এখন সরাসরি যুক্ত ছিলাম সিএমএম কোর্টে। অবৈধ অস্ত্রগুলো এখনো কেন উদ্ধার করা সম্ভব হয়নি, এ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রাখেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। সোমবার দুপুর 12টায় বগুড়া সদরের আকাশতার এলাকায় গণঅভ্যুত্থানে শহীদ রিকশা চালক কমরউদ্দিন বাঙ্গির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শেষে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই প্রশ্ন করেন। এক 1888টা বা এই ধরনের অস্ত্র এখন উদ্ধার করা যায়নি কেন? এই অস্ত্রগুলো তো যুবলীগ ছাত্রলীগের হাতে আছে, শ্রমিক লীগের হাতে আছে, আওয়ামী লীগের হাতে আছে। ওরা ঘাপটি বেড়ে আছে, প্রয়োজন হলে অস্ত্র ব্যবহার করবে। সরকার লাইসেন্স বাতিল করলে অস্ত্র উদ্ধার করতে হবে। এই অস্ত্র উদ্ধার না করলে এরা জনগণের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে। তার প্রমাণ আমরা গোপালগঞ্জে পাচ্ছি, তার প্রমাণ আমরা কয়েকটি জেলায় ইতিমধ্যে দেখতে পেয়েছি। ছাত্র আন্দোলনের ঐতিহাসিক বিজয়ের 1 মাস পেরিয়েছে, কিন্তু আন্দোলনে আহতরা কেমন আছে সে খবর এখন কজনই বা রাখে। চোখ হারানোর যন্ত্রণা আর শরীরের ক্ষত নিয়ে এখনো হাসপাতালে দিন পার করছেন ভুক্তভোগীরা। সন্তানের এমন করুণ চেহারা দেখে দিশেহারা মা বাবা। জুলাইয়ের সেই স্মৃতির চিত্রই তুলে ধরেছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। চোখ মেলে তাকালেও পৃথিবীর আলো দেখতে পান না কলেজ শিক্ষার্থী ইবাত হোসেন। স্বৈরাচার পতনের আন্দোলনে 19 জুলাই নরসিংদীর ভেলানগরে চোখে গুলিবিদ্ধ হন ইবাত। আমি বন্ধুদের সাথে আন্দোলনে যাই বিকাল 4টা থেকে 4:30টার দিকে। পুলিশ হঠাৎ গুলি করে, তখন আমার 2 চোখে
হাতে এবং পিঠে ছোড়াগুড়ি লাগছে। 3 ছেলে মেয়ের মধ্যে বড় ইবাদকে নিয়ে অনেক স্বপ্ন ছিল বাবা মায়ের। ঘাতকের বুলেট নিমিষেই ছিন্ন করে দেয় সব স্বপ্ন। ছেলের অনিশ্চিত ভবিষ্যৎ চিন্তায় ভেঙে পড়েছেন মা। মার বাবার কতটুকু কষ্ট হয়, ওর বাবার অনেক স্বপ্ন যে আমার এই ছেলে জীবনে কিছু করব। আমরা 2 চোখ দিয়ে দেখি, অথচ আমার ছেলে দেখে না। শুধু ইবাতই নয়, দৃষ্টিশক্তি হারিয়েছে আরো অনেক মেধাবী শিক্ষার্থীর। আমার একটা ফ্রেন্ডের মাথায় গুলি তাক করে গুলি করছে, পিছন থেকে নিয়ে গুলি বের হয়ে গেছে। পরে আমি ওকে সামনে আগাইতে ধরতে গেছি, আমাকে পর্যন্ত গুলি করছে। এসএস তো আমার গোল্ডেন, জেএসসি তো গোল্ডেন। তো এবার এইচএসসি 1 বছর পর আমি কিভাবে পড়বো, আমি বইটা যেদিকে এক্স্যাক্টলি তাকাইতেছি ওই জিনিসটা কালো হয়ে যেতেছে। মায়ের মতো কষ্ট কেউ নাই, কেউ বুঝবে না এই কষ্ট। যার সাথে হয় সে বুঝে। আমার ছেলেটা রাত্রে ঘুমায় না, কান্দে। 5ই আগস্ট রামপুরা বাড্ডা এলাকায় গুলিবিদ্ধ হয় আইডিয়াল কলেজের 10ম শ্রেণীর ছাত্র সুমন। পুলিশের ছোড়রা গুলি চোখ ভেদ করে চলে যায় মস্তিষ্কে। হঠাৎ করে দেখলাম পুলিশের যে সাদা গাড়িগুলা, বড় যে গাড়িগুলা, গাড়ির সাইড থেকে সাইড উইন্ডো দিয়ে একজন লোক দাঁড়ায় আছে, দাঁড়া এম করা আমাদের এইদিকে। তো ওইখানে ফার্স্ট যে শটটা করে, ফার্স্ট শটে আমার চোখে গুলিটা লাগা যায়। একইভাবে 4 আগস্ট বরিশাল বিএম কলেজের সামনে গুলিবিদ্ধ হয় সাব্বির। ডান চোখে 3টি গুলি লাগলেও অপারেশনের মাধ্যমে বের করা গেছে 2টি। পুলিশের সাথে আমাদের ধাওয়া পাল্টা হয়, পুলিশ আমাকে গুলি করে, আমি রাস্তায় পড়ে যাই। ক্ষমতা আঁকড়ে রাখার নেশায় নারকীয় হত্যাযজ্ঞে মাতে শেখ হাসিনা ও তার দোসররা। বেপরোয়া হয়ে ওঠা আওয়ামী ক্যাডার ও পুলিশের গুলিতে প্রাণ হারায় অগণিত। গুলিবিদ্ধ হয় অন্তত কয়েক হাজার মানুষ। পরিসংখ্যান বলছে 17 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসে 887 জন রোগী। ভর্তি রাখা হয় 749 জনকে। অস্ত্রোপচার করা হয়েছে 504 জনের। এর মধ্যে 2 চোখের দৃষ্টি হারিয়েছে 28 জন, 1 চোখে দেখতে পায় 426 জন। 5ই আগস্ট স্বৈরাচার বিদায় হলেও হাসপাতালে দিন পার করা এসব মানুষ যেন ভুলতে পারছেন না জুলাইয়ের দুঃস্মৃতি। চোখের আলো না ফিরে পেলেও জীবনের আলো ফেরাতে অন্তর্বর্তী সরকারকে পাশে চান ভুক্তভোগীরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ময়মনসিংহের মুক্তাগাছা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবুর বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও দখলদারিত্বের অভিযোগ উঠেছে। স্বৈরাচার শেখ হাসিনার দেশ ত্যাগের পর লেবুর নেতৃত্বে উপজেলার ঘোগা ইউনিয়নের বেশ কয়েকটি বাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় সর্বস্ব হারিয়ে অনেকেই এখন পথে বসেছেন। সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। গেল 5ই আগস্ট গণ অভ্যুত্থানে পতন হয় স্বৈরাচার সরকারের। সেদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। ওই দিন বিকেলেই ময়মনসিংহের মুক্তাগাছার ঘোগা ইউনিয়নে 15 থেকে 20টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। অভিযোগ উঠেছে ঘোগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু নিজে উপস্থিত থেকে এসব ঘটিয়েছেন। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবুর নেতৃত্বে আমার দোকান ভাঙচুর করে, লুটপাট করে নিয়ে যায় এবং অগ্নিসংযোগ করে। ভাঙচুর, গ্লাস ম্লাস, কাগজপাতি সব কিছু ভাঙচুর করে যে নিচে মাল আর উঠছে, এগুলো বাদে যে আমি 2-3 দিনে এটা পরিষ্কার করলাম। অভিযোগ আছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কামরুজ্জামান লেবুর পক্ষে কাজ না করায় কাল হয়েছে এসব মানুষের। দোকানপাট লুট, জায়গা দখলের পর এখন মামলা দিয়েও করছেন হয়রানি। দাঁড়াইয়া থাইকা আমাদের বাসায় লোকজন, ওর চাচাতো ভাইয়েরা এবং ওর নেতাকর্মীগুলা পাঠাইছে আমাদের বাসায়, পাঠাইয়া ভাঙচুর করছে এবং লুটপাট করছে এবং পরে কিছুক্ষণ পরে এসে জ্বালাইয়া দিছে সব কিছু। এরা যে পেট্রোল দিয়া, গ্রান পাউডার দিয়া পরে আগুন লাগাইছে সব কিছু পুরার পরে আমরা তার বাড়িতে পারছি না। আমাদের ভয় দিয়েছে, বলছে যে এইবারই মানুষ পেলাম না। দীক্ষা প্রতিভা করা আমাদের এই ক্ষতি করছে, এখানটা ভাঙচুর করছে আর এখানটা গয়না গাড়ি যা যা সিন করে সব কিছু নিয়ে গেছে। কামরুজ্জামান লেবুর বিরুদ্ধে অবস্থান নেয় দলীয় সিনিয়র নেতারাই পড়ছেন রোশানলে। যারা তাকে ভোট দেয় নাই বা বিগত দিনে তার পক্ষ অবলম্বন করে নাই, তাদের বিরুদ্ধে তিনি বিভিন্ন ধরনের বিদ্বেষমূলক কার্যক্রম গ্রহণ করছে এই সুযোগটাকে নিয়ে। এসব ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতা নেই জানিয়ে কামরুজ্জামান লেবু বলেন 5 থেকে 8ই আগস্ট তিনি মুক্তাগাছায় ছিলেন। 5 তারিখে আমরা মুক্তাগাছা থানা, আমরা 5-6 আমরা ওসির সাথে জিগান
সকাল থেকে সারাদিন থানা পহরা দিচ্ছি আমরা 3-4 দিন। হয়রানি বন্ধ করে দ্রুত শান্তি ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। বরিশাল সিটি কর্পোরেশনের সদ্য সাবেক 2 মেয়রের বিরুদ্ধে স্থানীয় পরিবহন খাত থেকে কোটি কোটি টাকা চাঁদা উত্তোলনের অভিযোগ উঠেছে। চাচা ভাতিজা খ্যাত 2 মেয়র বাস টার্মিনালগুলো নিয়ন্ত্রণে পরিবহন সংশ্লিষ্ট নয় এমন অনেককেই দায়িত্ব দিয়েছিলেন। এতে ক্ষুব্ধ পরিবহন সংশ্লিষ্টরা নতুন করে কাউকে চাঁদা না দেবার কথা জানান তারা। আর কর্মীদের আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শাহিন সুমনের তোলা ছবিতে বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। বরিশালের নতুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনাল থেকে 57টি রুটে যাত্রী সেবা দিয়ে থাকে বিভিন্ন বাস কোম্পানি। অভিযোগ উঠেছে এসব রুটের হাজারখানেক বাস থেকে প্রতি মাসে তোলা হতো কোটি টাকার চাঁদা। আওয়ামী লীগ সরকারের আমলে এই চাঁদার বড় একটি অংশ পরিবহন নেতাদের হাত ঘুরে পৌঁছে যেত সিটি কর্পোরেশন মেয়রের কাছে। বরিশালের চাচা ভাতিজা খ্যাত সাবেক 2 মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাদ এবং সেরনিয়াবাদ সাদেক আবদুল্লাহর যে যখন ক্ষমতায় ছিলেন তখন নিজের অনুসারীদের দিয়ে দখলে নিয়েছেন টার্মিনাল দুটি। 2018 থেকে 2023 মেয়াদে সেরনিয়াবাদ সাদেক আবদুল্লাহর আশীর্বাদ পুষ্ট হয়ে কাউসার হোসেন শিপন ও কামাল হোসেন লিটন মোল্লা টার্মিনাল দখলে রাখে। পরের 1 বছর তা দখলে নেয় খোকন সেরনিয়াবাদের অনুসারী সুলতান মাহমুদ ও অসীম দেওয়ান। এ সময় দূরপাল্লার বাস থেকে ট্রিপ প্রতি 300 থেকে 400 টাকা ও স্বল্প দূরত্বের বাস থেকে 250 থেকে 300 টাকা চাঁদা তোলা হতো মেয়রের নামে। বাস মালিক না হয়েও শুধু চাঁদাবাজি করতে অনেককে বসানো হতো পরিবহন সংশ্লিষ্ট সংগঠনের নেতৃত্বে। আপনার অসীম দেওয়ার নামে এক লোক, তার কোনোদিনও আমরা শুনি নাই যে তার গাড়ি আছে, তার বাস আছে, সে ওখানে নাকি সভাপতি, ওইখানের নাকি সব সে কর্ণধার, সে চাঁদাবাজি করে। এই সংগঠন আমি নিজে আনছি, সংগঠন নিজে আনার পরে আমার এইখান থেকে অস্ত্র ঠেকাইয়া আমার সরাই দিচ্ছে। একটা গাড়ির থেকে 200-300 টাকা পর্যন্ত চাঁদা নিয়েছে, তাতে মাসে দেখা গেছে আপনার প্রায় 26 থেকে 27 লক্ষ টাকা তারা চাঁদাবাজি করে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা অভিযুক্ত চাচা ভাতিজা এবং তাদের মদতপুষ্ট এসব পরিবহন নেতা। এদিকে নতুন করে কাউকে চাঁদা না দেবার ঘোষণা বাস মালিকদের। বাস টার্মিনালে কোনো অবৈধভাবে কোনো চাঁদা উত্তোলন করা যাবে না, চাঁদা কেউ প্রদান করবে না, চাঁদা কেউ নিতে পারবে না, এটা আমাদের ঘোষণা আপনাদের সামনে। পুনরায় আওয়ামী লীগের অনেকে বিএনপির বেশে চাঁদাবাজি শুরুর পায়তারা করছে জানিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় বরিশাল মহানগর বিএনপি। আগের যে আওয়ামী লীগ তারাই কিন্তু আমাদের বিএনপির কিছু নেতার মধ্যে ঢুকে কিন্তু এইগুলা কাজগুলা করতেছে। আপনারা সঠিক তথ্য প্রমাণ দিলে আমরা হাইকমান্ডের কাছে বিচার দেব। পরিবহন খাতকে চাঁদাবাজ মুক্ত রাখতে প্রত্যয় ব্যক্ত করেন রাজনৈতিক দলের নেতারা। দখলবাজ চাঁদাবাজকে সরিয়ে জনগণ দ্বিতীয় কোনো চাঁদাবাজকে দেশে দেখতে চায় না। আমাদের লোকরাও যদি এরকম কেউ করে, সংগঠন তার ব্যবস্থা নেয় এবং নেবে। প্রতি মাসে নতুল্লাবাদ থেকে 60 লাখ এবং রূপাতলী বাস টার্মিনাল থেকে 30 লাখ টাকার চাঁদাবাজি করা হতো বলে অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। মানুষের নিরাপত্তায় প্রয়োজনে নতুন পুলিশ নিয়োগ করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সোমবার রাজশাহীর গ্রেটার রোড এলাকায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান বলেন, মানুষের পয়সায় পুলিশ বেতন পায়, অস্ত্র কেনে, আর দেশের জনসাধারণকে সেই গুলি দিয়ে হত্যা করবে এটা কল্পনাও করা যায় না। মহানগরী আমির ডক্টর মাওলানা কেরামত আলী সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক। ঝিনাইদহে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন 2 নারী সহ 3 জন। সোমবার সকাল 10:30টার দিকে জেলা সদরের সুরাপাড়া গ্রামে এই দুর্ঘটনা হয়। নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা রেশমা খাতুন, হাসিনা বেগম ও মোকসেদ মোল্লা। জানা যায় রোববার সন্ধ্যায় ঝড়ে মোকসেদ মোল্লার বাড়ির পেছনে বিদ্যুতের তারের ওপর একটি পেঁপে গাছ ভেঙে পড়ে। তার থেকে গাছ সরাতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায় মোকসেদ। কিন্তু পরিবারের সদস্যরা বিষয়টি জানতে না পেরে রাতভর খোঁজাখুঁজি করে সকাল 10:30টার দিকে মরদেহ দেখতে পায়। পরে ওই তার থেকে মোকসেদকে সরাতে গিয়ে বিদ্যুতায়িত হন রেশমা খাতুন ও হাসিনা বেগম।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি না থাকায় ভেঙে পড়েছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চালু না থাকায় তৈরি হয়েছে সেশন জটের আশঙ্কা। সংকট কাটাতে ভিসি নিয়োগ দিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়ায় সোমবার রংপুর ব্লকেট কর্মসূচি দিয়ে মডার্ন মোড় অবরোধ করে আন্দোলনকারীরা। তারা জানান, শিক্ষা কার্যক্রম শেষ করেও সনদ তুলতে না পেরে চাকরি বাজারে ভোগান্তিতে পড়ছেন সাবেক শিক্ষার্থীরা। আর এখনও শুরু হয়নি প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি। শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্য বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ক্যাম্পাস নিজেই এখন বৈষম্যের শিকার। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় সশস্ত্র সংগঠন আরসা আরএসও সন্ত্রাসীদের গোলাগুলিতে 2 জন নিহত হয়েছে। সোমবার ভোরে উখিয়ার জামতলী ও কুতুপালং লাল পাহাড়ে এই ঘটনা ঘটে। রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত 14 এপিবিএন অধিনায়ক মোহাম্মদ ইকবাল জানান, উখিয়া 4 নং রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত 10 থেকে 20 জন সন্ত্রাসী কবির আহমেদকে ছুরিকাঘাত ও গুলি করে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। অপরদিকে উখিয়ার 15 নং জামতলী রোহিঙ্গা ক্যাম্পে নুরুলকে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন জানান, মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে। 150 বছরের পুরনো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। লাইসেন্সবিহীন অটোরিকশা ও ইজি বাইক সড়ক দখল নেয় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। সাধারণ মানুষের অভিযোগ, ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ বা পৌর কর্তৃপক্ষের যথাযথ ভূমিকা না থাকায় দিন দিন অসহনীয় হয়ে পড়েছে নাগরিক দুর্ভোগের মাত্রা। ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকর্মী মেহেদী নূর পরশের পাঠানো তথ্যছবিতে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। শহর জুড়ে অটোরিকশার দাপট, নেই কোনো নিয়ম নীতির বালাই। দীর্ঘ যানজটে নাকাল ব্রাহ্মণবাড়িয়া শহরবাসী। 10 মিনিটের পথ পাড়ি দিতে হয় 40 মিনিটে। এত কিছুর পরও নিশ্চুপ ট্রাফিক পুলিশ। এতে আরও বেপরোয়া হয়ে উঠেছে ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশা চালকরা। যানজট নিরসনে পৌরসভা থেকে 1050টি ইজি বাইক ও 3000 অটোরিকশার লাইসেন্স দেওয়া হলেও শহরের সরু সড়কগুলোতে অন্তত 10,000 ইজি বাইক ও অটোরিকশা চলাচল করছে। যত্রতত্র যাত্রী ওঠানামা ও অবৈধ বাস স্ট্যান্ড এবং অবৈধ স্ট্যান্ড গড়ে তোলায় যানজট প্রকট হয়ে উঠেছে। এছাড়া অধিকাংশ ফুটপাতগুলো রয়েছে হকারদের দখলে। সাধারণের অভিযোগ, ধারণ ক্ষমতার বেশি লাইসেন্স ও অবৈধভাবে যানবাহন শহরে প্রবেশ করায় নাগরিক দুর্ভোগের মাত্রা চরমে। সকাল 10টার থেকে নিয়ে রাত্রে 8টা-9টার পরে শহরের ভিতরে ট্রাকগুলা চলে, যার ধরনের যানজট সারাক্ষণ লাগিয়ে থাকে। এই ছোট শহরে 10,000-এর মতো যান চলাচল করতেছে। এসব কারণে প্রতিনিয়ত যানজট লেগে যাচ্ছে। সেখানে 3 মিনিটের রাস্তা আমাকে আধা ঘন্টায় পাড়ি দিতে হচ্ছে। কমার্শিয়াল মোড়ে প্রায় 20 মিনিটের মতো আমরা বসেছিলাম রিকশায়। তারপরে যতগুলি মোড় আছে ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রত্যেকটি মোড়ে মোড়ে যথেষ্ট পরিমাণ ট্রাফিক পুলিশ নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিকশার অনিয়ন্ত্রিত রিকশা। অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান ও ফুটপাত দখল উচ্ছেদে সমন্বিত উদ্যোগ নেয়ার কথা জানায় সংশ্লিষ্ট দপ্তরগুলো। যানজট নিরসনে আমরা প্রতি সোম এবং বুধবার পৌরসভা থেকে অভিযান পরিচালনার জন্য আমরা 5টা করে 10টা টিম গঠন করে দিয়েছি, যেখানে আমাদের 5 জন সদস্য এবং পুলিশের 2 জন সদস্য একই সাথে কর্মরত থাকেন শহরের 5টা মোড়ে। মাইকিং ডিডিএলবির মাধ্যমে মাইকিং আমরা করাচ্ছি, একটা ড্রাস্টিক অ্যাকশনে যাব এবং এটা সবাইকে নিয়েই আমরা রাস্তায় করব। 150 বছরের পুরনো প্রথম শ্রেণীর এই পৌরসভায় কাঁচা পাকা মিলে 128 কিলোমিটার সড়ক রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের স্বার্থে সব রাজনৈতিক দল গেল 53 বছরে এক হতে পারেনি বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। দুপুরে রংপুর তিলোত্তমা হোটেলে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। আখতার হোসেন বলেন, সীমান্তে মানুষ মরছে, এ ব্যাপারে প্রতিটি রাজনৈতিক দল যেন এক জায়গায় এসে কথা বলতে পারে, সেটা বাস্তবায়ন করতে চাই। রাজনৈতিক দল কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেটা তাদের আলাদা আলাদা নীতি, কিন্তু সীমান্তে হত্যার বিষয়ে সবাইকে এক সুরে কথা বলতে হবে।
সংবিধানে মৌলিক কি পরিবর্তন দরকার তা জনগণের সরকারই নির্ধারণ করবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জাতীয় নির্বাচনের আগে নির্বাচন ব্যবস্থার সংস্কার জরুরি। সোমবার ডিআরইউতে আয়োজিত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। ফখরুল আরও বলেন, অন্তর্বর্তী সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে জনগণ তা মানবে না। কায়েস রাহাতের রিপোর্ট। স্বৈরশাসকের পতনের পর থেকেই বাংলাদেশে বইছে সংস্কারের হাওয়া। কথা উঠছে সংসদীয় শাসন ব্যবস্থা এবং সংবিধান সংস্কার নিয়েও। যেখানে পূর্বে বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট সংসদীয় সরকার ব্যবস্থা ছিল, সেখানে প্রায় 200 জন প্রতিনিধি বাড়িয়ে প্রাদেশিক সরকার ব্যবস্থা এবং একই সাথে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার দাবি তুলেছে বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বিএনপি। এ বিষয়ে সোমবার সকালে ডিআরইউয়ে আয়োজিত হয় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন শীর্ষক আলোচনা সভা। মৌলিক পরিবর্তন যা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয়, তা পরিবর্তনের জায়গা সংসদ বলে মত দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তার জন্য নিরপেক্ষ নির্বাচন হতে হবে বলে জানান তিনি। বলেন, কি মৌলিক পরিবর্তন দরকার তা জনগণের সরকারই নির্ধারণ করবে। মৌলিক যে পরিবর্তন করি না আমরা, সেটা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয়। তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট। শুধু পার্লামেন্ট নির্বাচন করতে হবে, সেটা যেন একেবারে দ্রুত অবাধ সুষ্ঠুভাবে হয়। সেজন্য আমরা বলেছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচনটা। এ সময় ৭১-এর মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে জেএসডি সভাপতি আ.স.ম. আব্দুর রব বলেন, পৃথিবীর কোনো দেশেই বিপ্লবের পর দলীয় সরকার ক্ষমতায় আসেনি। যারা শহীদ হয়েছেন তারা শুধু নির্বাচনের জন্য শহীদ হননি বলে উষ্মা প্রকাশ করেন তিনি। বলেন, নির্বাচনের আগে দরকার পুরো নির্বাচন ও শাসন ব্যবস্থার সংস্কার। অভ্যুত্থানের পরে দলীয় সরকার কায়েম হয় না। বাংলাদেশ একটা ব্যতিক্রম দেশ। দলীয় সরকার কায়েম হওয়ার কারণে গত 50 বছরের ঊর্ধ্বে আমরা এদেশের মানুষকে উপনিবেশিক শাসন থেকে মুক্ত করতে পারিনি। যদিও এর ভিন্ন মতামত দিয়েছেন এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ। তিনি দেশের আয়তন ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। 31 দফাতে যেটা আছে সেটা অবশ্যই একটা গুড ফেইথে দেওয়া হয়েছে, কিন্তু আমরা রিভাইজ করতে বলবো, অনুরোধ করব যে এটাকে আবার ক্রিটিক্যালি ভেবে দেখার একটা সময় আসছে যে দিল্লি যেহেতু আমাদের জাতীয় শত্রু এবং এই জাতীয় শত্রু আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি 14 দলের মতো বিশাল জনগোষ্ঠী আছে তার দালালি করবার জন্য। প্রস্তাবের পক্ষে বিপক্ষে যৌক্তিক আলোচনায় দেশের জন্য একটি ভালো সিদ্ধান্ত বেরিয়ে আসবে এমনটি আশা রাজনীতিবিদদের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ময়মনসিংহ সীমান্ত থেকে জনতার হাতে আটক মোজামেল বাবু ও শ্যামল দত্ত। রাজধানীর আদাবর থেকে গ্রেপ্তার রাজশাহীর সাবেক এমপি এনামুল। ময়মনসিংহের বিএনপি নেতা কামরুজ্জামান লেবুর বিরুদ্ধে নির্যাতন ও দখলবাজির অভিযোগ। সর্বস্ব হারিয়ে অনেকেই ঘুরছেন পথে পথে। মঙ্গলবার বিকেল থেকে কমবে বৃষ্টিপাত, জানালো আবহাওয়া অফিস। টানা ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, চরম বিপাকে সাধারণ মানুষ। চোখ হারানোর যন্ত্রণা আর ক্ষত নিয়ে দিন পার করছেন স্বৈরাচার পতন আন্দোলনে আহতরা। জীবনের আলো ফেরাতে পাশে চান অন্তর্বর্তী সরকারকে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যশোরে জুলুস, আলোচনা সভা সহ নানা আয়োজন। বিশ্বনবীর আদর্শে জীবন ও রাষ্ট্র পরিচালনার আহ্বান। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।